আতঙ্কের নাম কি বাংলাদেশ? কেন এই কথা বলছি? কারণ জনমত আর প্লাস নিউজের একটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, সেই জনমত অনুষ্ঠানে গতকাল বাংলাদেশ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম। কিন্তু আতঙ্ক নিয়ে লাইভে আসতে হয়েছে কারণ তার বাড়ির নিচে নাকি পুলিশ ঘোরাঘুরি করছে, তেমনটা জানিয়েছেন আমাদেরকে আরিফুল ইসলাম। সেই বক্তব্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি আতঙ্কের নাম কি বাংলাদেশ। কেন এই কথা বলছি অবশ্যই গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আতঙ্কের মধ্যে জনমতে লাইভে আওয়ামী লীগ কর্মী ওয়াশরুম থেকে লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। লাইভ চলাকালীন নাকি বাড়ির নিচে পুলিশের আনাগোনা, এতটাই আতঙ্কিত আরিফুল। এবং যখন লাইভ চলছে একজন কর্মীর নিচে পুলিশ হঠাৎ করে কেন আসবেন, এটাও একটা প্রশ্ন। আর প্লাস নিউজের এডিটর ইন চিফকে জানিয়েছেন আতঙ্কের কথা। তাহলে কি বাংলাদেশের গণতন্ত্র ভুল উঠিত? কোথায় রয়েছে ওপার বাংলার গণতন্ত্র? বারবার করে ইউনূস সরকার যেখানে বলছে যে দেশে গণতন্ত্র শান্তি ফেরানো হচ্ছে, কিন্তু আদতে কি শান্তি ফিরেছে ওপার বাংলাতে? আরিফুলের গতকালের আতঙ্ক আরো একবার সেই প্রশ্ন উস্কে দিচ্ছে। তবে বক্তব্যটা একবার শোনায়, ঠিক কি ঘটেছিল লাইভ অনুষ্ঠানে, আমাদের জনমত অনুষ্ঠানে ঠিক কি ঘটেছিল একবার শোনাবো আপনাদের। আরিফুল কোনো সমস্যা হচ্ছে? আরিফুল কোনো সমস্যা হচ্ছে? আমার চতুর্দিকে পুলিশ, আমি কিন্তু ওয়াশরুমে এসে কথা বলছি। চতুর্দিকে পুলিশ, আমি ওয়াশরুমে চলে আসছি। আমি যেখানে ছিলাম ওই নিচে পুলিশ অবস্থান করতেছে। আমার চতুর্দিকে পুলিশ, আমি ওয়াশরুমে চলে আসছি ওই সময় কথা না বলে। আমি ওয়াশরুমে এসে কথা বলতেছি। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কাজ করতেছি। নির্বাচন হলে আওয়ামী লীগের দ্বারের কাছেও কেউ নেই। আর একটা কথা আপনি বারবার বলেছেন যে ওই যে ছাত্ররা আন্দোলন করতেছে, মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে পলিটেকনিক্যাল স্টুডেন্টরা এখন কারো মানবতায় কাজ করতেছে না, এখন কোনো বিশ্ব সংস্থা কাজ করতেছে না, এখন ওদের সরাসরি গুলি বর্ষণ করা হচ্ছে। আর যখন জননেত্রী শেখ হাসিনার সময় যখন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন যারা আন্দোলন করছিল শেখ হাসিনা নিজেই বলেছিল তোমরা ছাত্রদের উপর কোনো গুলি বর্ষণ করো না, ছাত্রদের উপর কোনো লাঠি চার্জ করো না। আসলে এবং বাংলাদেশ আওয়ামী অঙ্গ সংগঠনের কেউ তখন আমরা মাঠে ছিলাম না, তখন মাঠে ছিল ওদেরকে পিছন থেকে গুলি করা হয়েছে এবং ওই গুলিগুলো করেছে জঙ্গি সংগঠন। আমরা কারো গায়ে হাত তুলে নেই, কোনো পুলিশ কারো গায়ে হাত তুলে নেই, কোনো সেনাবাহিনী তখনও সেনা সদস্য কারো গায়ে হাত তুলে নেই। সব ওরাই মব লিস্ট তৈরি করে ওরাই ক্ষমতা দখলের জন্য জঙ্গি গোষ্ঠী এরকম করেছিল। এবং বাংলাদেশ আওয়ামী লীগের মানে ধারের কাছে এখনো কেউ নেই। আমাদের জামিন প্রক্রিয়া শুরু হলে 1 ঘন্টায় সব জঙ্গি সংগঠনকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব। শুধু আমাদের জামিনটা দরকার। আর আমাদের কতজনকে গ্রেপ্তার করবে, কতজনকে মারবে, জেলে তো ওই হাজতখানায় তো জায়গা হবে না ওদের। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমজনতা এখনো খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আমি কিন্তু ওয়াশরুমে এসে কথা বলছি। বুঝতে পেরেছি, খুবই আতঙ্কের মধ্যে থেকে এই লাইভটি করতে হচ্ছে আরিফুল। আমি তখনই বুঝতে পেরেছিলাম, একটা ছাওয়া দেখতে পাচ্ছিলাম এবং তুমি শুনতে পাচ্ছ, বলতে পারছিলে না। তোমার সাহসিকতাকে আমরা মানে অবশ্যই প্রশংসা করি। নিঃসন্দেহে এত দূর থেকে নিরাপদে এবং যে কথাগুলো তুমি বলছো এগুলো সময়ের হিসেবে এগুলো লিপিবদ্ধ হয়ে থাকছে। নিঃসন্দেহে আমি তোমাকে বিব্রত করব না, তবু যদি সম্ভব হয় তুমি থাকো, না হলে তুমি লাইভ থেকে বেরিয়েও যেতে পারো। তার কারণ হচ্ছে ওয়াশরুমে এসে তোমাকে যে লাইভ করতে হচ্ছে। হ্যাঁ বলো। আমি আসি, অসুবিধা নেই, বলেন। আমি ওয়াশরুমে আছি, আমি যেখানে ছিলাম ওই নিচে পুলিশ অবস্থান করতেছে যে কোনো কারণবশত। আমি নিজের সেফটির জন্য, গ্রেপ্তার এড়ানোর জন্য, শুধু আন্দোলনকে শক্তিশালী করানোর জন্য আমি একটু ওয়াশরুমে আসছি। কারণ আমি গ্রেপ্তার হলে আমার অঙ্গ সংগঠন বা আমার ইউনিটের নেতৃত্ব দিবে কে, যার জন্য আমি এখানে আসছি। আমি কোনো ভয়ে আসিনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালিত করি এবং বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমাদের জানে কোনো ভয় নেই, আমরা কোনো ভয় পাই না। আরিফুল ইসলাম তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কি সাংঘাতিক অবস্থা চলছে ভাবুন একবার ওপার বাংলাতে। একটা মানুষ তার বক্তব্য তুলে ধরতে চায়, তার সংগঠনকে বাঁচিয়ে রাখতে চায় এবং তাও আতঙ্কিত, বাথরুমে এসে কথা বলতে হচ্ছে। তাহলে কি সত্যি গণতন্ত্র নেই? জনমত অনুষ্ঠান আপনারা জানেন অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান আর প্লাস নিউজের। আর সেই জনমত অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন আরিফুল ইসলাম। তাহলে কি ওপার বাংলার গণতন্ত্র ভুল উঠিত? আমরা কথা বলবো
আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত দা, আপনি এই জনমত অনুষ্ঠানটা কালকে পরিচালনা করছিলেন এবং একেবারে চাক্ষুষ আমরা দেখলাম, আমরা বারবার দর্শকদের দেখাতে বাধ্য হচ্ছি, প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, ওপার বাংলার অবস্থা তাহলে কি, কতটা আতঙ্কিত সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা? সুজিত দা, আওয়ামী লীগের উপর ধারাবাহিকভাবে একটা অত্যাচার চলছে। আমরা বিভিন্ন সময় বহু আওয়ামী লীগের কর্মীদের সাথে যারা বিভিন্ন সময় যোগাযোগ করেছে তাদের আমরা যখন বলি যে আপনারা একটু এগুলো বলুন, কিন্তু অনেকে তারা ভয় বলতে চান না। তার কারণ হচ্ছে যে সঙ্গে সঙ্গে ওটা ট্র্যাক করে নেবে এবং তারপরে গ্রেপ্তার, নির্যাতন, এটা এখন বাংলাদেশের একটা চিরচরিত ছবি। আরিফুল তার আগেও বেশ কয়েকবার বিভিন্ন ক্ষেত্রে বলেছে এবং গতকাল যখন অনুষ্ঠানটা চলছিল একটা পর্যায়ে বারবার প্রশ্ন করছি, কিন্তু বুঝতে পারছি যে একটা ওর চোখটা কাউকে সাথে কথা বলছে বা কারোর কথা শুনছে এবং একটা ছাওয়া নড়া করছে। আসলে যেখানেই কেউ থাকে ম্যাক্সিমামই একটা অংশ হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে ও প্রান্ত চটে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়, তারপর হচ্ছে কয়েকদিন সেখানে থাকে, আবার ওখান থেকে অন্য জায়গায়, এইভাবে একটা পরিযায়ী জীবনযাপন করতে হচ্ছে অধিকাংশ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন। এটাই বাস্তব চিত্র এই মুহূর্তে। তার কারণ হচ্ছে বিএনপি হোক বা জামাত ইসলাম হোক বা যদি অন্য রাজনৈতিক আরো কিছু দল থাকে, তারা প্রত্যেকেরই একটা কমন টার্গেট, হেফাজত হোক, আরো যে সেই ইসলামী ঐক্য জোট, এদের প্রত্যেকেরই কমন টার্গেট হয়ে গেছে এখন হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করানো যাবে না, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, গ্রেপ্তার করতে হবে, বিচার করে ফাঁসিতে লটকাতে হবে। এই দাবিগুলোকে নিয়ে বাংলাদেশে রয়েছে। যেখানে আওয়ামী লীগকে কখনোই মানে যদি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে সেনাবাহিনীর প্রধানই হোক বা অন্য কোনো বিএনপির কেউ নেতা হোক, সঙ্গে সঙ্গে অন্যান্যরা ঝাঁপিয়ে পড়ে যে কোনোভাবে এটা করা যাবে না। এই যে একটা গণতন্ত্রহীনতা, এই যে একটা বাক স্বাধীনতা হরণ, বাংলাদেশের রাজনীতি এবং সমাজ এখন অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছে। যারা হচ্ছে সাধারণ রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগ বা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর যে ধারাবাহিক নির্যাতন, অত্যাচার, এটা এখন বাংলাদেশের সামগ্রিক একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। এবং গতকাল এরকম একটা পরিস্থিতির সামনে দিয়ে তাদের হয়েছে এবং যে কথাটি তারা বলেছে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে শেষ দিকে আর একটু সময় নিয়ে যেমন সে বলছে যে বাংলাদেশে নরক হয়ে গেছে বাংলাদেশ এবং সেখানে যে কোনো আইনের শাসন বলে কিছু নেই সেটা, এবং হচ্ছে ভারতের বিভিন্ন কাছে আহ্বান রেখেছে যে অন্তত আপনারা আপনাদের দেশের গণতন্ত্রটুকু বজায় রাখুন যাতে বিশ্বের কাছে একটা উদাহরণ হিসাবে তৈরি হয়। এবং যদি কখনো আওয়ামী লীগ ফেরে সেখানে সংখ্যালঘুদের প্রতি একটা জাস্টিস হবে এবং তার সাথে সাথে একটা গণতন্ত্রের পথে একটা যাত্রা করার একটা ইচ্ছে থেকে যাবে। ততদিন অব্দি ভারতে যাতে গণতন্ত্রটা থাকে সেই বিষয়টাকে আরিফুল তুলে ধরেছে। কথাটা এমনি শুনতে মামুলি লাগতে পারে বা অন্য লাগতে পারে, কিন্তু একজন সাধারণ আওয়ামী লীগ কর্মীর কাছ থেকে এই ধরনের কথা যখন আসে তখন বোঝা যায় যে একটা দেশে গণতন্ত্র কতটা জরুরি, প্রতিবাদ করার অধিকার কতটা জরুরি, মনের যে ভেতরে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো শব্দ আকারে বলাটা কতটা জরুরি। এবং সেটাকে যখন শুধুমাত্র আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে পুরো কণ্ঠরোধ করে দেওয়া হয় তখন তো আর পুরো বিষয়টা একটা অন্য জায়গায় চলে যায়, গণতন্ত্র বলে কিছু থাকে না। এরকমই একটা পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে। বাদ বাকিদের জন্য মজাতন্ত্র কায়েম হয়েছে সেখানে, মানে যে যা লুটে নাও, যার উপর যেরকম জুলুম করে নাও, সেই মজাতন্ত্র কায়েম হয়েছে মূলত হচ্ছে এই জামাত শিবির বা হচ্ছে এই সমন্বয়কের জাতীয় নাগরিক পার্টি বা কোথাও কোথাও হচ্ছে ছাত্র দল, যারা শিবিরের সাথে হাত মিলিয়ে এই লুটপাট অগ্নিসংযোগের কাজ করছে। মানে মজা তাদের এরকম গণতন্ত্রের জায়গায় এক ধরনের মজাতন্ত্র কায়েম হয়েছে। চারিদিকে আইন শৃঙ্খলা একটা দুর্বিষহ পরিস্থিতি, সেনাবাহিনীর মানুষের মধ্যেও হচ্ছে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, পুলিশের ভেতরে ক্ষোভ, তার কারণ হচ্ছে পুলিশকে কেউ কেউ মানতে চায় না।
তারা পুলিশকে মানে নিজেরাই পুলিশ হয়ে যায়, যেখানে সেখানে নিয়োগ প্রক্রিয়া যাকে ইচ্ছা বাতিল করে দিচ্ছে। অফিসে এসে দেখছে যে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তার চেয়ারে আরেকজন বসতে আছে। কিভাবে নিয়োগ হলো কেউ জানে না, কেউ একটা সুপারিশে নিয়োগ করে দিচ্ছে। এই যে একটা মানে বাংলাদেশ আজকে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে তার একটা অনেকেই বলেন আর কি ফোনে বা বিভিন্ন সময় কথাবার্তায় বাংলাদেশের এই চিত্রটা উঠে আসে, অনেকে বলেন। কিন্তু কালকে চোখের সামনে যেভাবে হচ্ছে সেখান থেকে যেভাবে বুঝলাম আর কি, তাতে বোঝা যায় যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আওয়ামী লীগে তারা বলতে চাইছে, তারা চাইছে যে জনগণ যেন তাদের পাশে আসে, বিশেষভাবে ভারতবর্ষের উপর আশা করে রয়েছে তারা একটা সেখানে আশা করে রয়েছে যে তাদের এই কঠিন দুঃসময়ে ভারত পাশে থাকবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশ যে এগোচ্ছে এবং সেখানে যে উন্নয়ন স্তব্ধ মধ্যে এরকম পরিবেশে তো স্বাভাবিকভাবে মানুষ কিভাবে ভালো থাকবে? হয়তো ডক্টর ইউনূস বা হচ্ছে যারা তাকে তার সমর্থক বা যারা তাকে হচ্ছে প্রতিমধ্যে হাওয়া দিচ্ছেন, তারাও তো বলতেই পারেন যে এরকম পরিস্থিতি কি খারাপ আছে, এবং কথায় কথা বলে ভারতবর্ষের দিকে আপনারা তাকান। ভারতবর্ষে গণতন্ত্র, ভারতবর্ষে কোনোদিন এরকম বাংলাদেশের মতো পরিস্থিতি হয়নি। বাংলাদেশে কখনো মানে ভারতবর্ষে কোনো সামরিক কু হয়নি। ভারতবর্ষের নির্বাচন হয় 52 সাল থেকে নির্বাচন হয়ে আসছে। সুতরাং এই গণতন্ত্রের প্রশ্ন বা মানবাধিকারের প্রশ্ন, সংখ্যালঘু প্রশ্নে ভারতকে মানে বিন্দুমাত্র জ্ঞান দেওয়ার জায়গায় আদৌ বাংলাদেশ পাকিস্তান এরা আছে মানে এই দুটো দেশ আছে কিনা সেটা অত্যন্ত ভেবে দেখা দরকার। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আতঙ্কের নাম বাংলাদেশ, এই প্রশ্নটা তুলতে বাধ্য হচ্ছি কারণ সেখানে একজন সাধারণ মানুষ, সবার আগে একজন মানুষ, পরে তিনি আওয়ামী লীগ কর্মী, কিন্তু একজন সাধারণ মানুষ তিনি তার মত প্রকাশ করতে পারবেন না। কোন মানুষ বা কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল বিশ্বাস করবেন বা কোন রাজনৈতিক দলের মতাদর্শে চলবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আরো একবার শোনাই আপনাদের আরিফুল ইসলামের বক্তব্য। আরিফুল, কোনো সমস্যা হচ্ছে? আরিফুল, কোনো সমস্যা হচ্ছে? আমার চতুর্দিকে পুলিশ, আমি কিন্তু ওয়াশরুমে এসে কথা বলছি। চতুর্দিকে পুলিশ, আমি ওয়াশরুমে চলে আসছি। আমি যেখানে ছিলাম ওই নিচে পুলিশ অবস্থান করতেছে। আমার চতুর্দিকে পুলিশ, আমি ওয়াশরুমে চলে আসছি এই সময় কথা না বলে। আমি ওয়াশরুমে এসে কথা বলতেছি। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কাজ করতেছি। নির্বাচন হলে আওয়ামী লীগের দ্বারের কাছেও কেউ নেই। আর একটা কথা আপনি বারবার বলেছেন যে ওই যে ছাত্ররা আন্দোলন করতেছে, মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে পলিটেকনিক্যাল স্টুডেন্টরা, এখন কারো মানবতায় কাজ করতেছে না, এখন কোনো বিশ্ব সংস্থা কাজ করতেছে না, এখন ওদের সরাসরি গুলি বর্ষণ করা হচ্ছে। আর যখন জননেত্রী শেখ হাসিনার সময় যখন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন যারা আন্দোলন করছিল শেখ হাসিনা নিজেই বলেছিল তোমরা ছাত্রদের উপর কোনো গুলি বর্ষণ করো না, ছাত্রদের উপর কোনো লাঠিচার্জ করো না। আসলে এবং বাংলাদেশ আওয়ামী অঙ্গ সংগঠনের কেউ তখন আমরা মাঠে ছিলাম না, তখন মাঠে ছিল ওদেরকে পিছন থেকে গুলি করা হয়েছে এবং ওই গুলিগুলো করেছে জঙ্গি সংগঠন। আমরা আরিফুল ইসলামের বক্তব্য আমরা আপনাদের সামনে বারবার তুলে ধরছি একটাই কারণে, কারণ একজন মানুষ তিনি ঠিক কতটা আতঙ্কিত এবং আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন গতকাল তারাও রীতিমতো স্তম্ভিত, কারণ ওয়াশরুমে গিয়ে কাউকে কথা বলতে হচ্ছে, কে কি বলবেন তার জন্য পুলিশের পাহারা তার বাড়ির নিচে। এবং সেই বক্তব্যটা বারবার একটাই কারণে তুলে ধরছি, কারণ বাংলাদেশও তো একটা গণতান্ত্রিক দেশ, তাহলে সেখানকার গণতন্ত্র কোথায়? জোর করে কি কারোর কণ্ঠরোধ করা যায়? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। রায়, যে বিষয়টা নিয়ে বারবার আলোকপাত করতে আমরা বাধ্য হচ্ছি, আওয়ামী লীগের ছাত্র নেতা আরিফুল ইসলাম তিনি আমাদের জনমত অনুষ্ঠানে গতকাল সরাসরি যোগ দিয়েছিলেন, কিন্তু ওয়াশরুম থেকে লুকিয়ে জোর করে কি কারোর কণ্ঠরোধ করা সম্ভব? আপনার পর্যবেক্ষণ। হ্যাঁ, আরিফুল ইসলামকে প্রথম কথা আমি স্যালুট করি। সে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে এই ছাত্রলীগের একজন নেতা, যে এই ছাত্রলীগকে ছাত্রদের বাংলাদেশের মধ্যে ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য একটা মুভমেন্ট করছে। এবারে আসি যেটা হচ্ছে বাংলাদেশে, রাইটলি বাংলাদেশ শুধু আতঙ্কের দেশ নয়, এখন বাংলাদেশ একটা নরক। মানে কেউ যদি নরক দেখতে চায় যে নরক কেমন, যেখানে কোনো
কোনো অর্ডার নেই, কোনো ডিসিপ্লিন নেই, যে যা করছে কাটছে, যাকে তাকে মারছে, লুট করছে, আগুন লাগাচ্ছে, যারা মাইনরিটি কমিউনিটি তাদের তো কোনো সুরক্ষাই নেই। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশকে সিরিয়া বা ইরাক বা এই ধরনের যে মিডল ইস্টে গত 10 বছর 15 বছর ধরে যেভাবে একটা অ্যাক্টিভিটিস হয়েছিল, বা আফগানিস্তানে 20 বছর আগে যেভাবে অ্যাক্টিভিটিস হয়েছিল, ঠিক সেই দিকেই নিয়ে যাচ্ছে। একটা ব্যাকওয়ার্ড ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরো সাউথ এশিয়ার, শুধু সিকিউরিটি না, সাউথ এশিয়ার টোটাল ইকোনমিক, পলিটিক্যাল, সিকিউরিটি এবং রিলিজিয়াস একটা হারমোনিকে ডিস্টেবল করবে, বা একটা ডিস্টেবল শুধু করবে না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট, যেটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, ইভেন মিডিয়াতে এসে যারা কথা বলছে, তাদের পেছনে এই হেফাজতে ইসলাম, জামাত, এদের যে ওখানে যে চামচাগুলো আছে বা যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে অ্যাক্টিভসরা আছে, তারা এদের মনিটর করছে। মনিটর করে তাদের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে তারা চাইছে এই সমস্ত যে ডেমোক্রেটিক ভয়েস, সেই ভয়েসকে বন্ধ করে দিতে, তাকে স্তব্ধ করে দিতে। এটা কিন্তু আমরা পাকিস্তানের মধ্যেও দেখিনি। এমন সব আমাদের ন্যাশনাল ইংলিশ চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী অফিসারদের এনে সেখানে ইন্টারভিউ করে তাদের ওপিনিয়ন নেওয়া হচ্ছে। কই তাদের ওপরে তো আইএসআই রেড করে তাদের অ্যাটাক করে মারছে না। তো এই বাংলাদেশের এখনকার পরিস্থিতি ইজ ওয়ার্স দ্যান এনি কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। সেখানে আমাদের ইন্টারভিন করা অত্যন্ত জরুরি। কিভাবে সেই ইন্টারভেনশনটা হবে, টাইম উইল প্রুভ। আজকে আমরা দেখছি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আসছে। আমার মনে হয় এই বাংলাদেশ উইল বি ওয়ান অফ দি মেজর ডিসকাশন পয়েন্ট উইথ আওয়ার টপ লিডারশিপ অফ আওয়ার কান্ট্রি। আর যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এটা রেসপন্সিবিলিটি ভারতবর্ষ নেবে, ভারতবর্ষ উইল সর্ট ইট আউট। তা আমার মনে হয় এই প্রেসিডেন্ট ভান্সের এই ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজিট হবে। আর সঙ্গে সঙ্গে এই যে আরিফুল ইসলামের মতো যারা ছাত্র নেতা, যারা ডেমোক্রেটিককে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মধ্যে একটা সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফিরিয়ে আনতে চায়, যেটা বঙ্গবন্ধু মুজিব রহমানের আদর্শের রাজনীতি ছিল, তাদের জন্য একটা সাপোর্ট করা অত্যন্ত প্রয়োজন। তারা শুধু ভয়ে সেখান থেকে বাংলাদেশের এই যারা করে সাপোর্ট করে তারা বেরোতে পারছে না। এই ভয় ভীতিকে দূর করতে হবে। লেট দেয়ার বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আফটার সিকিউরিটি ইজ রেস্টোরড ইন বাংলাদেশ। আমরা কিন্তু সেটা চাই, ভারতবর্ষ চায় বাংলাদেশে একটা স্টেবল ডেমোক্রেটিক সেকুলার গভর্নমেন্ট হোক, যেখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, মাইনরিটিসদের ইন্টারেস্ট সেখানে লুক আফটার হবে। কিন্তু ছাত্র নেতা আরিফুল ইসলাম যেহেতু এই আওয়ামী লীগ করে, তার এগেনস্টে লেগে গেল পুলিশ, তার এগেনস্টে লেগে গেল পুলিশের ছদ্মবেশে মেবি তারা হেফাজতে ইসলাম বা জামাতের বা বিএনপির অ্যাক্টিভিস্ট, ছাত্র অ্যাক্টিভিস্ট, এদের মধ্যেও একটা গন্ডগোল সেখানে লেগে আছে। বাট ইট ইজ অত্যন্ত দুঃখজনক ঘটনা। লেট এভরিবডি স্পিক, কি হচ্ছে না হচ্ছে শুধু একটা ভয়েস শুনলেই তো হবে না। বাংলাদেশের মধ্যে যারা পলিটিক্স করতো বা ছাত্রদের যে পলিটিক্যাল গ্রুপগুলো ছিল, তারা সবাই এসে বলুক না। তা আমাদের পুরো পৃথিবীর শোনা উচিত, পুরো পৃথিবীকে অ্যানালাইজ করা উচিত কি বাংলাদেশে কি হচ্ছে। আর ইন্টারভেনশনের একটা সময় কিন্তু এসে গেছে। একদম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যিই তো বাংলাদেশে কি হচ্ছে সেটা অন্তত গোটা বিশ্বের সামনে তুলে ধরা উচিত। কারণ ওপার বাংলায় যারা কথা বলতে চায় তারা ঠিক কিভাবে অত্যাচারিত হচ্ছেন, তাদের বক্তব্য কি, গোটা বিষয়টা কিন্তু গোটা বিশ্বকে জানা উচিত।
তবে শুধুমাত্র যে আরিফুল ইসলাম সে কিন্তু একা নয়। বাংলাদেশে ছাত্রলীগ করা কি একটা দণ্ডনীয় অপরাধে পরিণত হয়েছে বর্তমান দিনে, কারণ নাটোরের একজন নেতাকে অপহরণ করা হয়েছে। আর শুধুমাত্র তাকে অপহরণ করা হয়নি, তাকে অপহরণ করে গাড়িতে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নৃশংস অত্যাচার চলছে তার উপরে। আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। দেখাচ্ছি সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে ছাত্রলীগ করা বর্তমানে অন্তত অন্তর্বর্তী সরকারের আমলে অপরাধে পরিণত হয়েছে, কারণ নাটোরের ছাত্রলীগ নেতা ফয়সাল মির্জা কদরকে নৃশংস অত্যাচার করা হচ্ছে, অপহরণ করা হয়েছে, তাকে গাড়িতে তুলে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও সমাজ মাধ্যমে। কিভাবে তার উপরে অত্যাচার চলছে ওপার বাংলাতে, এবং তাকে পিছন থেকে মূলত পিছমোড়া বলে না তেমন করে দুজন তার হাত ধরে রেখেছেন এবং তারপর গাড়িতে তাকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই রকমই অমানবিক অত্যাচার চলছে ছাত্রলীগ করার অপরাধে ওপার বাংলাতে যারা এই ছাত্রলীগ সংগঠনের সঙ্গে যুক্ত তাদের ওপরে, এবং সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও। এবং আপনাদের একটু আগে আমরা দেখাচ্ছিলাম আরিফুল ইসলামের কথা, সে কতটা আতঙ্কিত সেটাও আপনারা দেখলেন এবং সেই ভিডিও তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আরো একটা ভিডিও যেটা সমাজ মাধ্যমে ভাইরাল, ছাত্রলীগ করার অপরাধে নাটোরের ছাত্রলীগ নেতা ফয়সাল মির্জা কদরকে নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে। যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছে না, তারই প্রতিবাদে এবার পথে নেমেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। ঢাকাতে তারা মিছিলের ডাক দিয়েছেন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ মিছিল ঢাকার মিরপুর এবং খুলনাতে, এবং প্রচুর মানুষ সেই মিছিলে যোগদান করেছেন। ঠিক যেমনটা আরিফুল বলছিল, একদম প্রথমেই আপনাদের শোনাচ্ছিলাম, আওয়ামী লীগ কিন্তু ওপার বাংলাতে মরে যায়নি, তাদের সংগঠন যথেষ্ট জোরালো, শুধুমাত্র জোর করে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আরিফুল যে মিথ্যে কথা বলেনি সেই ছবি অন্তত তার প্রমাণ। কারণ বাংলাদেশের রাজপথে ক্রমশ প্রতিবাদের পথে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ, তাদের মিছিল, তাদের বিক্ষোভ কর্মসূচি, এবং প্রচুর মানুষ সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। মিছিল ঢাকার মিরপুর এবং খুলনাতেও।